রেকর্ড হচ্ছে। হ্যাঁ, এই বেশি জুম হয়ে গেল। আরে ওটা তো দেখালাম, এবার রেকর্ড হচ্ছে। আরে আমি তো দেখলাম রেকর্ড হচ্ছে। কেটে বন্ধ করো। সুন্দর একটা আমি ঠাকুরের যেহেতু অনুষ্ঠানটা হচ্ছে আমাদের এখানে, দেবী আছে, একটা সুন্দর ঠাকুরের গান দিয়ে আমরা একটা নাচ দেখে নিই, তারপর আবার অনুষ্ঠান থেকে যাব। সো এই স্যার মিউজিক অ্যান্ড অর্কেস্ট্রারের ডান্স গ্রুপ, প্রথমে আমরা একটা সুন্দর নাচ দেখে নিই। আমি আর কোনো কথা বলছি না, একটু রেস্ট আছে, একটু বিজ্ঞাপন, ছোট কিন্তু বেশি বড় না, ছোট বিজ্ঞাপন আছে। দিদিভাইকে বেশি করে তুলে নিই।
আরেকবার অনুরোধ করছি, দিদি যখন মঞ্চে আসবে উনি মানে আমার সঙ্গে যতটুকু কথা হয়েছে আর কি, যাবো বুক ভরা ভালোবাসা নিয়ে এসছে গ্রামের দিকে। কেন কলকাতার লোক সিনেমা তো দেখছেই, গ্রামের লোক বাংলা সিনেমা বেশি দেখে, দিদিকে বেশি চেনে, বেশি করে ভালোবাসে। সেসব মোটামুটি কথা হয়েছে, বলে গ্রামের কথা। ওরা যে শুধু সিনেমা করে এটা নয়, গ্রামের কথা একদম ভুলে যায়, এটা মিথ্যে কথা। ওরা সারাক্ষণ গ্রাম, পুরো পশ্চিমবঙ্গে বাংলা সিনেমা জগৎটাকে যারা যারা বাংলা সিনেমা ভালোবাসে সকলকে কথা ওরা বলে। তবে সকলে একটু জোরে হাততালি একটু যেন একটু কন্টিনিউ করবেন, হঠাৎ করে থামিয়ে দেবেন না। কারণ দিদি আপনাদের কথা বলে, গ্রামের কথা বলে, ভালোবাসার কথা বলে, সব সময় গ্রামকে তিনি আগলে সবসময় থাকতে চায়, গ্রামের কথা সারাক্ষণ বলে, গ্রামের জন্য অনেক সিনেমা তৈরি করতে চায়। আজকের মঞ্চে অনামিকা দি, প্লিজ সকল মিলে জোরে হাততালি। শি ইজ কামিং। এতখানি হেঁটে দম চলে গেছে, ওখান থেকে হাঁটিয়ে এনেছে। খুব ভালো লাগছে, কিন্তু কষ্টও হচ্ছে। এত দূর 4 ঘন্টা লাগলো আসতে কলকাতা থেকে, কিন্তু আপনাদের ভালোবাসার টানে আমাকে আসতে হলো। হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমাকে অভিক, আমার ছোট ভাইয়ের মতন, খুব ভালো অভিনেতা, ও আমাকে বলল, দিদি এরকম একটা অনুষ্ঠান আছে কাকদ্বীপে, যেতে হবে তোমায়। কে বলেছে? না, রাজ। ব্যাস, আমি আর না করতে পারিনি। রাজকে খুব পছন্দ করি, ভালোবাসি। ও বলেছে ফাংশনে যেতে। অভিক আমার ছোট ভাইয়ের মতন, ও আসছে। আমি বললাম ঠিক আছে, আমি যাব। কিন্তু আমি বুঝতে পারিনি যে এতখানি আমাকে হেঁটে স্টেজে আসতে হবে। আমাদের তো অভ্যেস নেই, কাজেই আমি ক্ষমা চাইছি। হাঁপিয়ে গেছি, অনেক কষ্ট করে এসেছি আপনাদের ভালোবাসার জন্যে। আপনারা কতখানি আমাকে ভালোবাসেন সেই প্রমাণটা নেব বলে। আমি ছবির ডায়লগ বলবো, আর বলে দিতে হবে সেটা কোন ছবির, তাহলে আমি বুঝবো আমার কতগুলো ছবি আপনারা দেখেছেন, কতগুলো ছবির মধ্যে আপনাদের মনের মধ্যে আমি ঢুকতে পেরেছি, আপনাদের ভালোবাসা পেয়েছি। সেই জন্যই এটা আমি করি। আমি অনুষ্ঠানে যেখানেই যাই সেখানে গিয়েই আমি আমার ছবির ডায়লগ বলি, কিন্তু আমি বলি ছবির নাম বলে দিতে হবে। আমি বলছি ডায়লগ, আপনারা বলুন যে এটা কোন ছবির ডায়লগ। কত টাকা চাই? 5,000, 10,000, 20,000। সাপের লেজে তুমি পা দিয়েছ, ঘুরে আমি ছবল মারবই। শ্বশুর বাড়ি জিন্দাবাদ, জিন্দাবাদ এখানকারের লোকেদের। যে আমার ছবি আপনারা দেখেছেন, সবাই এত ভালোবাসা দিয়েছেন, আমি সত্যি কৃতজ্ঞ। যার জন্য সুদূর কলকাতা থেকে এত কষ্ট করেও কিন্তু আমি এসেছি, শুধু আপনাদের ভালোবাসার টানে। আর একটা ছবির ডায়লগ বলি, দেখি এটা আপনারা কজন বলতে পারেন। ভোটটা দেবেন তো? তারা মায়ের প্রসাদ পাঠিয়েছে, যা যা নিয়ে যা। ইয়েস, ঘাতক। আর একটা ছবির ডায়লগ বলি, দেখি এটা কজনে বলতে পারেন। মাছ খাবে, লজ্জা করে না? যা না, মা যেখানে গেছে সেখানে কি। অনেকদিন আগের ছবি, কিন্তু ছবিটা ইতিহাস সৃষ্টি করেছিল।
বাংলা ছবিতে ইতিহাস তৈরি হয়েছিল। ছবিটার ডায়লগ বলছি, দেখি কজনে বলতে পারেন। ওরে জ্যোৎস্না রে, যা যা যা, রাজকুমারের কাছ থেকে প্রতিশোধ চাই গেল, যা। ইয়েস, বেদের ছিল সেই সময় অনেক ঘটনা ঘটেছে। অনেকে সুইসাইড করেছে টিকিট পায়নি বলে, স্বামীকে বারবার বলেছে, তা সত্ত্বেও সে টিকিট কেটে দেয়নি, সেই জন্য সে আত্মহত্যা করেছে। এরকম ঘটনা ঘটেছিল। তো এখনো টিভিতে দেখায়, এখনো যারা কচি কাঁচা বাচ্চারা যারা দেখে, তারা কিন্তু বললে জ্যোৎস্না বেদের মেয়ে জ্যোৎস্না তাদের মনে আছে। খুব ভালো লাগলো। আরেকটা ছবি ডায়লগ বলছি। অনেক আর্টিস্ট বসে আছে, অনেকে বসে আছে, আপনারা এত দর্শক এখানে, সবার কথা শুনবেন, আমি খুব বেশি সময় নেব না। আরেকটা ছবির ডায়লগ বলি, দেখি এটা কজনে বলতে পারি। সব এখান থেকে সব বলে দিচ্ছে, আমার ডায়লগ না বলতেই পুরো ডায়লগ শেষ করতে দিচ্ছে না। হ্যাঁ, কি আমি বলি তারপরে বলবে? আমি আগে বলি, সব ছবি ডায়লগ বলবো আমি। বলা, তুই শহরে যা, আমি তোকে পেটে ধরিনি, তুই যা। বলা, তুই আমার ছেলে নোস। বললাম না আমি বলবো। মায়ের আঁচলের মা করেছি, আবার বিন্দু মাসি করেছি। আপনারাই আমাকে পজিটিভ রোল দুটো করেছি, দুটোই আপনাদের ভালো লেগেছে। তো এখন আমি যেসব ছবি করছি, স্বপন সাহার বেঁচে থাকার গান বলে একটা ছবি আমি কিছুদিন আগে করেছিলাম, গ্রামে গঞ্জে রিলিজ করেনি, কিন্তু ছবিটা খুব প্রশংসিত হয়েছিল। আবার স্বপন সাহার একটা ছবি আসবে, দেখবেন। সৌমিত্র চ্যাটার্জি আমার বর হয়েছেন, স্বামী। খুব ভালো, খুব ভালো, ছোট রোল কিন্তু খুবই সুন্দর রোলটা। আশা করি আপনাদের ভালো লাগবে, ছবিটা দেখবেন। আর একটা ছবি করছি হরনাথ চক্রবর্তী, যার আমি প্রায় 25 থেকে 30 খানা ছবি করেছি। সেই হরনাথ চক্রবর্তী একটা ছবি আরম্ভ করেছে, এপার ওপার। যখন বাংলাদেশে হয়নি, বাংলাদেশ ভাগ হয়নি, তখনকার সময়ের গল্প, এবং আমার রোলটা খুবই সুন্দর। শুটিং চলছে, আশা করি সামনের এই বছরই হয়তো রিলিজ করবে ছবিটা। এপার ওপার ছবিটা দেখবেন, খুব ভালো লাগবে। আরেকটা ছবি ডায়লগ বলছি, দেখি এখানে কেউ বলতে পারেন কিনা। ছবিটা খুব টিভিতে দেয়, খুব মজার ছবি, হাসির ছবি। চারদিকে ঘুরে ঘুরেই তো বলছি। এই ছবিটা খুব মজার, রঞ্জিত মল্লিক আমার স্বামী করেছিলেন, খুবই মজার। দেখি কজনে বলতে পারেন, হাত তুলবেন কিন্তু যে বলবেন। কি আমার গায়ে গোবরের গন্ধ, আর তোমার গায়ে কি? তোমার গায়ে তো বিড়ির গন্ধ। হাত তোলো, হাত তোলো। থ্যাংক ইউ। এই ছবিটা দেখবেন, টিভিতে দেয় মাঝে মাঝে, খুবই মজার, খুবই সুন্দর রোলটা, খুব ভালো লাগবে আপনাদের। আরেকটা ছবি ডায়লগ বলছি, দেখি এটা কেউ বলতে পারো কিনা। কালকের মতো আজও আকাশে সূর্য উঠবে, কিন্তু সেই সূর্যের আলো এই পৃথিবীর বুকে পড়বে না। তার আগেই আমি সমস্ত কিছু মুছে দেব, মুছে দেব। হাত তোলো, হাত তোলো। সূর্য, বাহ, খুব সুন্দর। বেঁচে থাকো, অনেক বড় হও। খুব ভালো লাগছে আমার। এই বাচ্চারা যে নামগুলো বলে দিচ্ছে, খুবই সুন্দর লাগছে। আর বেশিক্ষণ সময় আমি নেব না। বেদের মেয়ে
ব্যাস মারলো। আমার গ্লাভস পরা ছিল, ওই যে অপারেশনের সময় যেগুলো হাতে পরে নেয় ওই রকম আমাকে ডিরেক্টর রঞ্জন চৌধুরী বলেছিল যে স্প্রিংয়ের সাপ এনে যদি শুটিং করানো যায়। কাজে আপনাদের বললাম, আপনাদের ভালোবাসার টানে আমি সব কিছু করেছি। শুধুমাত্র আপনাদের মনের মধ্যে গাথা থাকবো, আপনারা ভালোবাসবেন। আমার মতন একজন শিল্পীকে আপনারা এতখানি ভালোবাসেন যে একটা ছোট্ট ডায়লগ বললে আমার ছবির নাম মনে থাকছে আপনাদের। এটাই তো আমার জীবনে বড় পাওয়া। আমি মন দিয়ে করেছি বলেই তো এই পাওয়াটা আমি পাচ্ছি। আপনারা যতদিন বেঁচে থাকবো আপনারা বড়রা আশীর্বাদ করবেন, ছোটরা শুভেচ্ছা জানাবে যে আমি যেন এমনি করে। থ্যাংক ইউ দিদি, অনেক অনেক তোমারই মতো
অনেকে দেখেছি তবু এ সবুজ বাংলাকে সাথ হয় দেখি গো আবার তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো কাজলা চোখে মিষ্টি চা ছবি আছো পিয়াজে তোমার অনেকে দেখেছি তবু এ সবুজ বাংলাতে সাথ হয় দেখি গো আবার তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো কত সাগর নদী পেরিয়ে এলাম আমি কত পথ হলাম যে তোমারই মতো এত অপরূপ সুন্দর কাউকে তো দেখিনি গো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো প্রিয়তমা মনে রেখো অনুপমা মনে রেখো জমিয়ে দিলি গানে গানে। থ্যাংক ইউ আচ্ছা রাখুন, তোমাকে একটা কথা বলি আমি। কমিটি থেকে বলেছে তুমি যেহেতু প্রথম শিল্পী, দিদিরা আছে, বোন আছে, মা মাসি সবাই আছে, কিছু বাংলা গান আমরা বসে বসে গান শুনবো। তারপরে দর্শকদের জন্য বলছি যে মানে যেটা দরকার আর কি, মানে ফাংশন মানে সব রকম হবে, এটা আমরা মাথায় রাখি। প্রথমে একটু বেশ সুন্দর গান শোনার মতো গান শুনি, তারপর বেশ নাচানাচি ব্যাপারটা আমরা মানে পপ যেটা আছে পপের দিকে আবার চলে যাবো। তারপরে সুন্দর অনুষ্ঠান। তবে একটা জিনিস বলি আমি, পরিবেশটা কিন্তু খুব ভালো লাগছে, আপনাদের এত সুন্দর। भाई के पास बनारस वाला विजय मंजू अकल का बाला भाई के पास बनारस वाला विजय मंजू अकल का बाला फिर तो ऐसा करे कमाल फिर भी हो गए सबकी जान वो छोरा किनारे वाला वो छोरा किनारे वाला के भाई के पास बनारस वाला भूल गए मंजू अकल का बाला अरे राम तो आई गज कर
थोड़ी दिल थोड़ी तो हुआ निहार छोड़ा लगा किनारे वाला वो छोड़ा लगा किनारे वाला के खाई के पान बनारस वाला भूल जाए भट्टू अकल का गाना के खाई के पान बनारस वाला भूल जाए भट्टू अकल का गाना फिर तो ऐसा मेरे कमाल फिर भी हो गए सब दीदार वो छोरा लगा किनारे वाला 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 তা অনুষ্ঠানে শেষ গান গাইছি ছবির নাম বম্বে টু গোয়া दिशा में भेजा में तेरे निकले तेरा दम है बचियनी अरे माँ अरे डले 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 मिट जाएंगे मर जाएंगे काम कोई कर जाएंगे मर के भी कुछ न मिले हो जाएंगे यादों का
অনেক অনেক ধন্যবাদ। উপস্থিত সকল দর্শকবৃন্দদের অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। তো এরপর আরেকটা নাচের গান তো অবশ্যই হবে, কিন্তু তার আগে কিছু মেলোডি গাই। একটি আশাতের বাবা, সুন্দর একটি গান, আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে, ভীষণ পছন্দের একটি গান। চলো।
তো রিকোয়েস্ট করবো সবাইকে একটু হাতে হাতে, সবাই একসাথে একটু তালে তালে হোক। দর্শক, এত সুন্দর শ্রোতা, প্লিজ আর মিউজিশিয়ান দাদাদের জন্য একটু জোরে হাততালি হোক সবাই। থ্যাংক ইউ।
সবাই মিলে একটু সাথে সাথে ডান্স প্লিজ। সবাই মিলে দিদিভাইরা প্লিজ একটু। নমস্কার, আপনারা আমাকে চেনেন না চেনেন না? চেনেন? আমার বাবার ভাগ্য ভালো, দেখে তো বুঝতেই পারছিলাম না। যাই হোক, এসেছি, আমি বসেছিলাম ভেতরে, আপনাদের সব প্রোগ্রামগুলো শুনছিলাম, আপনাদের কথাবার্তাও শুনছিলাম, অনামিকাদি প্রত্যেকটা ছবির ডায়ালগ আপনারা বুঝতে পারছিলেন, সেটাও শুনছিলাম। খুবই ভালো লাগলো। এটাই তো চাই আমরা। সবার আগে আমি এখানকার সমস্ত সভ্য এই অনুষ্ঠানের যারা উদ্যোক্তা তাদের সবাইকে এবং আপনাদের সবাইকে, কারণ আপনারা না থাকলে আমরা নেই, আপনারা আছেন আমরা তাই আছি, সবাইকে আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি। আর আমি একটু রাজকে স্টেজে ডাকছি। এই রাজ আমাকে, আমি অভিনয় করছি, সেই ছবিটাও খুব শিগগিরই রিলিজ হবে। তো রাজ যদি সেই ছবিটার ব্যাপারে কিছু বলে আপনাদের, আমি খুশি হব। আমার তো কিছু বলার নেই, এটা এখানকার আমি পাড়ার ছেলে, জন্ম আমার এখানে, ঠিক আছে। আমার দাদা আছে আর সবাই এই দাদা আমরা সবাই মিলে একসঙ্গে প্রোগ্রাম করি। আজকের এসছে এক কথা। আর এইখানে আমার এখানে বোনের বাড়ি সামনেই, ঠিক আছে। আর এখানে সবাই চেনে, বেশি কিছু বলার নেই, সবাই চেনে। ধন্যবাদ। রাজের উদ্দেশ্যে একটা হাততালি হয়ে যায়, ও আপনাদের পাড়ারই ছেলে। আমি যখন আপনাদের এখানে এসেছি আমি তো আপনাদের কিছু বলবোই। আমি জানি আপনাদের খুব একটা ভালো লাগছে না, কারণ এতক্ষণ নাচ হচ্ছিল, নাচটা বোধহয় বেশি ভালো লাগছিল, কি তাই তো? তা এখন কি নাচ হবে না আমার অনুষ্ঠান হবে? আমারটা হবে? আচ্ছা হোক তাহলে। তবে গান গাইতে বলবেন না, কারণ আমি এক জায়গায় গান গাইতে গেছিলাম, জানেন তো। ভালো করে দেখে শুনেই গিয়েছিলাম যে আশেপাশে কোনো গরু, ছাগল, মোষ এগুলো বাধা নেই, কারণ ওগুলো বাধা থাকলে ওরা মাঝে মাঝে তাড়া করে সব ভেঙে টেঙে দিতে পারে। তো আমি দেখেছিলাম ওরা কেউ নেই, তা আমি খুব মন দিয়ে গান গাইছিলাম, বুঝলেন। খুব ভালো ভালো ঠাকুরের গান, চোখ টোক বুঝে এসেছিল। এই একটু আগে একজন গেয়ে বড় বড় ডান্ডা আছে, চলে গেছে। পরের দিন দুপুর 12টা বাজে বুড়ি কিন্তু ঠিক এসে হাজির হয়েছে, সঙ্গে উকিল নিয়ে এসছে। বলছে এই ম্যানেজার আয় এবার প্রমাণ করব। আমি দেখ না প্রমাণ করবো বলে সঙ্গে উকিলটাকেও নিয়ে এসছি, বুঝতে পারছেন তো। ম্যানেজার ভাবছে এইবার বুড়ির থেকে 1 লাখ টাকা আমি পাবোই পাবো। ঠিক আছে চলো। বলছে আয় তুই আমার সামনে আয়। ম্যানেজার তো জানে আমার চুল, আমার নিজেরই চুল, মাথা বাড়িয়ে দিয়েছে। মাথার চুলের মুঠি ধরে একদম ঢিসুম ঢিসুম করে বুড়ি নাড়ছে। ওদিকে যে উকিল সাহেব এসছে, খানিক্ষণ পরে দেখছে উকিলটা দেয়ালে মাথা ঠাক 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 করে ঠুকছে। বলে আরে উকিল সাহেব আপনি মাথা ঠুকছেন কেন? বলছে ঠাকুমা আমার সঙ্গে বাজি ধরেছিল, বলেছিল এই শহরের সব থেকে নাম করা ব্যাংকের ম্যানেজারের আমি ঠিক দুপুর 12টার সময় চুলের মুঠি ধরে হিড়ির করে টানবো। 5 লাখ টাকা বাজি ধরেছিল, এই নিন আপনার 1 লাখ টাকা আর এই বুড়ির 4 লাখ টাকা। বুঝতে পারছেন তো? ঠাকুমাদের কখনো আপনারা অশ্রদ্ধা করবেন না, ঠাকুমারা সব কিন্তু ফাটাফাটি জিনিস। তো যাই হোক, এবার আমি আপনাদের একটু গ্রাম আর শহরের গল্প শোনাবো। আচ্ছা, আপনাদের সামনে আরেকজন শিল্পী আসছেন। তিনি হয়তো এতক্ষণ এসে পৌঁছে যেতেন, কিন্তু মাঝ রাস্তায় তার গাড়ি একটু সামনে টায়ার বাস্ট করে যায়, যার ফলে তার একটু আসতে সময় লাগছে। সেই শিল্পীর নাম সুমিত গাঙ্গুলি। সুমিত গাঙ্গুলি কাকদ্বীপের কাছে এসে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই সে এসে যাবে এবং সে এসে আপনাদের প্রোগ্রাম করবে, অনেক ভালো ভালো কথা শোনাবে। যাই হোক, আমি এবার আপনাদের আর একটা ছোট্ট গল্প শোনাবো, একটু জন্তু জানোয়ারের গল্প। আমি আবার কুকুর খুব ভালোবাসি, কুকুরের গল্প, বুঝলেন। একটা গ্রাম আর শহরের গল্প আছে এর মধ্যে। গ্রামের 3টে কুকুর, কিছু কুকুর হয় না দেখবেন একই রকম দেখতে, কালো তো কালোই, লাল তো লাল, এরকম কালো কুচকুচে 3টে কুকুর একই রকম দেখতে। বলছে দূর, গ্রামে আর থাকা যাবে না, গ্রামে থাকলে খেতে পেতে পাচ্ছি না, শহরে বড় বড় বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হয়, চল আমরা শহরে যাব।
গেলে বিয়ে বাড়ি খাবো। তো 3 কুকুর মিলে প্ল্যান করে গ্রাম ছেড়ে শহরে চলে গেছে। গিয়েই দেখছে প্রথমে একটা প্যান্ডেল, বলে বাহ সারা বিয়ে বাড়ি আছে, তো ভালো দিনে এসে গেছি, চল যাবো। কে যাবে? তা যে প্ল্যান করে এনেছে সে বলছে আমি আগে যাবো। গেছে। আগে বিয়ে বাড়িতে ভিয়েন বসতো, আপনারা নিশ্চয়ই ভালো করে জানেন, মিষ্টি ফিষ্টি রান্না হতো আগের দিন থেকে, এখন আর সব উঠে গেছে, দোকান থেকে কিনে আনা হয়। তো ভিয়েন বসেছে আগের দিন রাত্রিবেলা, সবাই রসগোল্লা বানাচ্ছে। তো কুকুরটা আস্তে করে তিরপলের তলা দিয়ে মুখটা বাড়িয়ে ঢুকেছে। যেই ঢুকেছে, এখানে যারা ভিয়েন করছিল ঠাকুররা তো দেখতে পেয়েছে, একটা চেলা কাঠ জ্বলছিল, সেটা দিয়ে পিঠে একদম দাঁড়াম করে কুত্তা মার দৌড় গিয়েছে। গিয়ে এবার বন্ধুদের তো বলা যাবে না, বন্ধুদের সামনে একদম খুব স্মার্ট অনেক অনেক ধন্যবাদ। তো আরো একটা সুন্দর ডান্স দেখে নিই আমরা এসআর মিউজিক অ্যান্ড অর্কেস্ট্রা গ্রুপের আরো একটি সুন্দর নাচ দেখবো। তারপরে যে জন্য আমরা বসে আছি সেই কারণটাই
তালিয়া। গ্রিন রুমে রাখছি তোমার বাচ্চাকে, একটু পরে এসে নিয়ে যাও প্লিজ। এহসাস হ্যায় তু পহলি মোহব্বত কা, এহসাস হ্যায় তু বুঝ के जो बुझ ना पाई वो प्यास है तू ही मेरी पहली ख्वाहिश, तू ही आखिरी। নমস্কার। মিঠুন চক্রবর্তী এবং দেব এদের হাতে হেভি কেলানি খাই। আর কেন খাই সেই কারণটা আপনারা খুব ভালো করেই জানেন। আপনাদের প্রিয় নায়িকা সব শতাব্দী রায়, দেবশ্রী রায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রাণী দত্ত, ইন্দ্রাণী হালদার
আর বর্তমানে দুষ্টু মিষ্টি নায়িকা সব কোয়েল রাইমা রচনা লকেট স্বস্তিকা এদের শাড়ির আচল একটু টানাটানি করি ভাই এই ভালোবাসতে আমায় দেয় না ভাই ওগো দেয় না গো আরে বাবা আমারও তো ইচ্ছে করে হ্যাঁ ওই করে তো নাকি আমারও তো ইচ্ছে করে প্রসেনজিৎ দাদার মতো রচনা ব্যানার্জির কোমরটা একটু জড়িয়ে ধরি ওই গাছের ডাল ধরে ঝুলে ঝুলে একটু গান গাই ওই নরম মিষ্টি গালে ওই দেড়ো গালটা একটু ঠেকাই ওই দেয় না ভাই জোর করে টেনে নিয়ে যাই ঘরের ভেতর হ্যাঁ ভাই আমি বললে জবাব দেবে তবে ভাই আমার একটা দুঃখ আছে আমার একটা দুঃখ আছে আমার একটা কষ্ট আছে আমার একটা যন্ত্রণা আছে আমার একটা প্রশ্ন আছে একটু মন দিয়ে শুনতে হবে ভাই ডান দিকে যে বন্ধুরা তো এখান থেকে কোনো আওয়াজ হবে না কিন্তু বলে দিলাম তোমরা লোকাল ভিলেন আমি কিন্তু সারা পশ্চিমবাংলার ভিলেন হ্যাঁ তো ভাই প্রশ্নটা বলি ধরো সিনেমা দেখানো শুরু হলো সিনেমায় হিরো হিরোইন ভিলেন সব এলো হিরোইনের সাথে আমার দেখা হলো আমি একটু প্রেম ভালোবাসা করতে চাইলাম তারপর চট থাপ্পর জুতোর বাড়ি খেলাম এ বললাম ঠিক আছে সালি তোমায় দেখে নেবো এইবার সিনেমায় দেখানো হলো কখন কোথায় কেন অন্ধকার সামনে গিয়ে দাঁড়ালাম কি গো কেমন আছে সুন্দরী এইবার কোথায় যাবে মাইরি তো হিরোইন লাগালো ছুট তারা করলাম অনেক দূর গিয়ে মুখ টিপে ধরে একটা মারুতি ভ্যানের মধ্যে পুরো অনেক দূর নিয়ে চলে গেলাম কোথায় গেলাম ভগবানের বাবা যায় না নিয়ে একটা ঘরের ভেতরে ঢোকালাম দরজাটা বন্ধ করলাম হিরোইনকে মাটিতে ফেললাম ফেলে কি বললাম এইবার কোথায় যাবে সুন্দরী হিরোইনের তখন অবস্থা খারাপ ভাই কোন রকমের নিজেকে সামলাচ্ছে নিজের কাপড় চোপড় সামলাচ্ছে ঘরটার ভেতরে দেওয়ালের দিকে ঘষ্টাতে পেছনে যাচ্ছে যেতে যেতে আমার দিকে তাকে হাত জোর করে কি বলছে আপনি আমার দাদার মতো এখনো চুলদারি পুরোপুরি পাকেনি বলে দাদার মতো বলে ভাই আমার যা কপাল নামে রিসালাই করতে করতেই পড়ে যাবো আর তখনকার দুষ্টু মিষ্টি নায়িকাটা নিয়ে যখন ঘরের ভেতর ঢুকবো তখন কি বলবে আমার ছেড়ে দিন প্লিজ আপনি আমার বাবার মতো আমি এখন কি বলি কাছে এসো সুন্দরী তোমায় একটু ছুঁয়ে দেখি আরে দাদা তো আমার ডাক নাম হ্যাঁ এই পর্যন্ত মাথায় ঢোকে ভাই ঠিক আছে পরেরটা মাথায় ঢোকে না এখানেই আমার যত দুঃখ যত কষ্ট যত যন্ত্রণা আমার ওই প্রশ্নটা হিরোইনটাকে ধরেছে কি ট্রেন লেট করে বাস লেট করে ফ্লাইট লেট করে বাঙালি লেট করে বাংলা ছবির হিরো গুলো ভিলেন 2 মিনিট লেট করতে পারে না কোন হারামজাদা ক্ষমতায় মাথায় ঢোকে না এই যে দেখো আমাদের দুর্গাপুজো হয় সপ্তমী অষ্টমী নবমী অষ্টমী পুজোর দিন স্নান করে উপোস করে আমরা মায়ের কাছে পুষ্পাঞ্জলি দিই দিয়ে নানা রকম আমরা মনস্কামনা বলি কেউ বলে মা আমার সংসার সন্তান সন্ততি যেন ভালো থাকে একটু দেখো মা কেউ বলে মা আমার ব্যবসাটা ভালো চলছে না একটু দেখে দাও কেউ বলে মা আমি চাকরিটা পাচ্ছি না অনেকদিন ধরে ইন্টারভিউ দিচ্ছি মা চাকরিটা করে দাও কেউ বলে মা অনেকদিন ধরে মেয়েটাকে লাইন মারছি কিছুতেই আমাকে আই লাভ ইউ বলছে না করে দাও মা আলোগুলো অন্য কিছু নেই তোদের কাছে মুখটা তো জ্বলছে রে পুরো একটু কিছু কর এটাকে একটু একটু কম কর তো সিনেমায় যখন অভিনয় করি তখন ডায়লগ দেওয়া হয় ভাই ডায়লগ দেওয়া হয় এটা করো ওটা করো এটা বলো ওটা বলো হিরোকে বলো হিরোইনকে বলো ডিরেক্টর থাকে ক্যামেরা থাকে রিহার্সাল হয় মঞ্চে যখন আসি তখন কিছু করার থাকে না অভি কি করেছে আমি জানি না অভিকে জিজ্ঞাসা হ্যাঁ রে মঞ্চে তুলছিস আমি কি করবো তো বলে যা পারিস কর আমি দেখেছি আমাদের যে হিরোইন গুলো আছে নাম করে বলছি ধরুন দুষ্টু মিষ্টি টুসু রাশি মিঠি মুন্নি দুর্গা হিয়া সব এই যে আছে তারপরে এই যে রচনা দেবশ্রী সব দেখেছি যত ঋতুপর্ণা সমস্ত হিরোইন গুলোকে মঞ্চে ডাকা হয় বলা হয় মঞ্চে আসছে নমুক এবার সে এখান থেকে মঞ্চে আসে চলাফেরার জায়গা রাখিস নি এখান থেকে এরকম বললো নমস্কার 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 সবাই ভালো আছেন তো যেন কত দুঃখ আপনারা বলেন হ্যাঁ তো ভালো আছেন বলে তো ফাংশনটা দেখতে এসেছেন যারা খারাপ আছে বাড়িতে শুয়ে আছে আসেনি আর তোর কি কেউ ভালো আছে কি খারাপ আছে তুই দেখবি কেউ খারাপ থাকলে 10,000 টাকার দরকার তাহলে তুই দিবি তারপরে বলে খুব ভালো লাগছে আমাদের এখানে বিন্দুবাসিনী পূজা গঙ্গাধরপুর বামানগর পাঞ্চাশী বৃন্দ যারা করছেন এত সুন্দর পরিবেশ ভীষণ ভালো লাগছে আপনাদের এখানে এসে ভালো লাগছে মানে পয়সা নিয়েছিস তাই এসেছিস বিনা পয়সা এসেছিস পয়সা নিয়েছিস ভালো লাগছে বিনা পয়সা এসে বলতি ভালো লাগছে বুঝতাম হ্যাঁ
তারপরে এখানে পেছনে যায়, ওই যে বসে আছে বন্ধু, ওর কাছে গিয়ে আমি একটা গান গাইছি বলে গান গায়। আমার কপালে সেটাও নেই। আমি গান গাইলে ভূমিকম্প হয়, সুরের জগতে অসুর প্রবেশ করে, আমার গলা দিয়ে কুত্তার ডাক বেড়ে ডায়লগ বলবো তার অধিকার নেই ভাই। আগেকার দিনে কি হতো, হিরোদের মেরে শুয়ে দিতাম, রক্তে ডুবিয়ে যেত, এত মারতাম তার অর্ধেক মারলে মানুষ মরে যাবে। তার বউ অথবা প্রেমিকাকে আটকে রেখেছি, বরটা মরে গেছে, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে, এই দেখ তোর বরটা মরে গেছে, চল তুই আমার, তোকে আমি রানী করে রাখবো। ওইদিকে তাকিয়ে বলতে, ওগো ওগো তুমি ওঠো, আমাকে বাঁচাও, তুমি যে সিঁদুর আমার শীতে দিয়েছো তার দিব্যি ওঠো, আমাকে বাঁচাও, আমাদের যে সন্তান পৃথিবীতে আসছে তার দিব্যি ওঠো, আমাকে বাঁচাও। এই চুকা মরে গেছে, উঠবো থেকে। তোকে তো বললাম তোকে আমি রানী করে রাখবো, তোর বাচ্চার বাবা আমি হবো। সে মালটা মরে গেছে, কোনো চান্স নেই বাঁচার, অনেকক্ষণ আগে মরে গেছে, চোখ বন্ধ নিঃশ্বাস বন্ধ পড়েছে। হঠাৎ ওর থেকে শক্তি পেতে যায়, টাং চোখ খুলতো, জোরে জোরে নিঃশ্বাস করতে, উঠে উদুম খেলাতো। এখনকার হিরোরা একটু রক্তের দাগ মাখে না ভাই, অভিজ্ঞানী দেবজিৎ হারামজাদা দুটো একটু মার খাবে না, একটা মারবো মারটা খেলো, উঠলো এরকম করলো, পরে সেকেন্ড মারবো ঠেকাবে, এবার আমাকে মারতে শুরু করে টিপ 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 টিপ, তারা যতক্ষণ না রক্তাক্ত খেলিয়ে হয়ে যাবো ততক্ষণ না। এবার কোনো ডায়লগ বলবো, যদি কোনো হিরোকে ডায়লগ বলি, হিরো ভিলেনে তো ওই ডায়লগ বলছে না, স্ক্রিপ্টটা নিয়ে তো নিয়ে আমার ডায়লগের পরে এমন একটা ডায়লগ বলবে যে আমার ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে। কিরকম একটা উদাহরণ দিচ্ছি, কিচ্ছু করবে না ভাই তুমি, একটা উদাহরণ দিচ্ছি। কোনো একটা সুপারহিট সিনেমা, সেই সিনেমায় আমাদের দলের দুজনকে মেরে দেওয়া হয়েছে। এবার আমার উপর দায়িত্ব পড়েছে বদলা নেওয়ার, একে মারছি ওকে মারছি, এই মারতে মারতে আমার সঙ্গে অনেকগুলো মুস্টান্ডা 5-6টা মারতে মার। হঠাৎ দেখি হিরো এরকম বেঁকে দাঁড়িয়েছে, সাদা প্যান্ট সাদা জামা পরা, দামি হিরো, ভারী হিরো, কে বলছি বুঝতে পারবে, দাঁড়িয়েছে। আমি সামনে গিয়ে দাঁড়ালাম, আমার ডায়লগ ভারী, কি বলছি, চিনিস আমাকে রতন বসাক, ওই পুঁতে রেখে দেবো সালা, ওই ওরা আমাদের দলের 2 জনকে মেরেছে, আমরা ওদের 20 জনকে মারবো সালা, তবে বদলানো হবে। তুই 7 দিনের মন্ত্রী, 7 দিন পর ফুটে যাবি, ফোট এখান থেকে নিলে জ্যান্ত চালিয়ে দেবো সালা, ফোট। ভারী ডায়লগ বললাম, হিরো শুনলো, শুনে এমন একটা ডায়লগ উত্তরে বলছে, আমার এই ডায়লগটা কেলিয়ে শুয়ে পড়বে। কি বলছে হিরো, এই রতন বসাক, আমাকে গুন্ডামি শেখাস না, আমার যেখানে জন্ম সেখানে দাইমার নাই কেটে হাতে পেটে ধরিয়ে দেয়, ওটা গুন্ডামির আতুর ঘর। তুই যদি বাঁচতে চাস তুই সালা ফোট এখান থেকে, নইলে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হাততালিটা পড়লো কেন? হ্যাঁ, হাততালি দিলে কেন? ভালো ডায়লগ বলেছি বলে। ওই আমার ডায়লগে দিলে না তো, আমি খোকার ভাতে, হ্যাঁ সালা অরিজিনাল পিস, অরিজিনাল মাল, অরিজিনাল ডায়লগ বললাম দাঁড়িয়ে, নো হাততালি। কোথাকার কে মিঠুন চক্রবর্তী কোথায় শুয়ে আছে তার ঠিক নেই, এখানে পায়রা উড়ে গেল, হ্যাঁ কপাল সালা। হিরোর ডায়লগ বললে মনে হবে আয় বাবা ঘরে বসে দুটো পান্তা খা, আর আমার ডায়লগ শুনলে মনে হয় মাছ সালাকে জুতোর বাড়ি। দেখবে একটা হিরোর ডায়লগ বলবো, মনে হবে আয় বাবা ঘরে বসে দুটো পান্তা খা। কি সুন্দর বলে না হিরো, সুভাষ, বউ হারালে বউ পাওয়া যায় রে, মা হারালে মা পাওয়া যায় না, মনে হয় না ঘরে বসে দুটো পান্তা খা। হ্যাঁ, আমার ডায়লগ শুনলেই মনে হবে জুতোর বাড়ি। দেখবে গুরু দেখেছো, গুরু দেখেছো, একটা মারুতি ভ্যান যাচ্ছে, কালো কাজ ঢাকা, ভেতরে কে আছে কেউ দেখা যাচ্ছে না, মারুতি ভ্যানটা বেরিয়ে গেল, আবার ব্যাক করে এলো, কালো কাজটা নামলো, আমার বিষ খোবার থোড়াটা বেরোলো, বেরিয়ে কি বলছে, এটা কারা রে, এ তো কচি মাংস, ব্রয়লার চিকেন, ওরে আজকে সময় নেই, পর একদিন জমিয়ে ফিস্টি হবে চা। আমার নিজের মনে মশলাকে জুতোর বাড়ি। হিরোর ডায়লগ শুনলে মনে ঘরে বস, দুটো পান্তা খা, মাথায় হাত গুলি দিচ্ছি, পাটিকে দিচ্ছি, ঘুমো। কি সুন্দর বলে, আমার বুক ভরে যায়। আমি তো বাড়িতে ফিরি না মা, আমি তো ফিরি মন্দিরে, আর তুমি তো আমার মা নও মা, তুমি যে আমার দেবী। আমি অনেকদিন ভালো করে ঘুমোইনি মা গো, তোমার কোলে মাথা রেখে আমি একটু ঘুমবো মা, আমার মাথায় হাত বুলিয়ে আমায় একটু ঘুম পাড়িয়ে দাও না মা, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও, আমায় একটু ঘুম পাড়িয়ে দাও। ভেতর থেকে হাততালি বেরিয়ে আসে। এখানে যদি এমন কোনো সজ্জন ব্যক্তি থাকেন, অনেক দিন কেটে গেছে, প্রায় 5-7 বছর কেটে গেছে, প্রায় 50-60টা ছবি হয়ে গেছে স্বপন সাহা বলে আমাদের শ্রদ্ধেয় পরিচালকের সঙ্গে। হঠাৎ একদিন কোন একটা সিনেমার শুটিং এ আমরা দুপুরবেলা বসে পাশাপাশি বসে খাবার খাচ্ছি, খেতে খেতে হঠাৎ দেখলাম কেউ নেই আশেপাশে। টুক করে বলি মনের কথাটা, বললাম দাদা
আমার মনে একটা স্বাদ ছিল, বলবো? বলে বলো। আমার স্বাদ ছিল সিনেমা একটা গান গাইবো। বলে মানে? মানে দেখুন, এই যে একটা গান আছে না, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, বলে চিরঞ্জিতের গান। চিরদিনই তুমি যে আমার, লোকে বলে প্রসেনজিতের গান। এরকম একটা গান হবে সিনেমায়, লোকে বলবে সুমিত গাঙ্গুলির গান। তো একটা গান গাওয়ার সুযোগ দেবেন দাদা? একদম জল খেলো, সে আস্তে করে বললো, পেট গরম হয়েছে, ডাক খাইবা। তাকে আর বলতে সাহস পাইনি যে হিরোইনকে জড়িয়ে ধরে গান গাইবো। তো এখানে এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত যা লোক আছে, এই রাত্রির 1:45টার সময়, এর 1% যদি সিনেমা হলে যেত তাহলে একটা সিনেমা চলতো। আমরা বাঙালিরা এখন একটা পণ করেছি, সালা বাংলা সিনেমা হলে গিয়ে দেখবো না, সমস্ত হলগুলোকে তুলে দেবো, বাংলা সিনেমা সংস্কৃতি তুলে দেবো, আমাদের সংস্কৃতি আমরা নিজে হাতে মারবো। আমরা এটা পণ করেছি, বেশ করেছেন, মেরে ফেলুন বাংলা সিনেমাকে। 560খানা হল ছিল, এখন 233টা হলে এসে দাঁড়িয়েছে। আর 10 বছরের মধ্যে সমস্ত হল বন্ধ হয়ে যাবে। যখন আমাদের পরবর্তী প্রজন্ম আসবে, আমরা বলবো যে জানিস বড় পর্দায় দেখানো হতো, এই যে দেখছিস টিভিতে, মোবাইলে, সেটা এসে গেছে। বাংলা সিনেমা দেখবো না, দেখবো না, দেখবো না। বেশ করেছেন, এটা করুন, বাংলা সিনেমাকে মেরে ফেলুন, ঠিক করছেন। কখনো কেউ বাংলা সিনেমা হলে গিয়ে টিকিট কেটে দেখবেন না, সব টিভিতে দেখবেন। জলসা মুভিতে কয়েকদিন পরে দিয়ে দেবে না, টিভিতে দেখবেন, কেন দেখবেন হলে গিয়ে? ঠিক করছেন। তো বাংলা সিনেমার প্রডিউসাররা আগে হতো 100খানা, তারপরে 40, 50, এখন মাত্র 7 থেকে 8খানা। খুব ভালো, মানে যদিও উনি সব জায়গায় দেখা যায় ভীষণ ভয়ঙ্কর শাশুড়ির পাঠ করেন বা মায়ের পাঠ করেন, কিন্তু আমার খুব ভালো শাশুড়ি ছিলেন। এবং ওনার প্রসঙ্গে আমি বলেছি, কারণ মন্দারমণিতে আমার হিরোর সাথে প্রেমের দৃশ্যের গান ছিল, খুব আনন্দ করেছি ওখানে, খুব মজা করেছি, সারাদিন ধরে শুটিং টুটিং করে ফিরে এসেছি। এরপরে আমাকে বলা হলো তোমার সাথে ভিলেন। মন্দারমণিতে শুটিং এ ভালো লাগবে না? ছোট ছোট ঢেউ, ওনার 5 ফুট 3 ইঞ্চি একটা হিরো, আর উনি দুজনে মিলে হাফ প্যান্ট পরেছেন, স্যান্ডো গেঞ্জি পরেছেন, দুজনকে চটকে ধরেছেন, ধরে ছোট ছোট ঢেউ, গড়ি গড়ি একবার ওদিকে যাচ্ছেন, গড়ি গড়ি একবার এদিকে আসছেন। ভালো লাগবে না? খুব ভালো লাগবে তো। তোমার তাতে কিসের জ্বালা? আমার কোনো জ্বালা নেই, ভালো সবাই লাগা, টের পেয়েছে তোমার জ্বালা। ভালো লাগাটা বলছি। পুরো সিনেমায় ওটাই মুখস্থ করে রেখেছো? না, সবগুলো মুখস্থ, এটা ভালো লাগাটা কই বললাম। নিজেরটা তো বললে না? আমি কি করলাম? কি করনি তুমি সিনেমাটাতে? আমি প্রথম নতুন একটা মেয়ে এসেছি, আমাকে বললো ভিলেন আসবে, আমি বললাম আমিও নতুন, আমার হিরোও নতুন, বাকিরা সিনিয়র ছিল, তো ভিলেনও নিশ্চয়ই নতুনই হবে। এই ছবিতে তুমি আছো, অন্তত সেই ছবিতে হিরোদের মুখে মাথা রাখবো না, ঠিক আছে? একদম ঠিক আছে, আমার বুকে রাখবে। আচ্ছা, আমাকে কেন ডাকা হয়েছে? আমি তো পরে আসতাম। কি সুন্দর তুমি। বয়োজ্যেষ্ঠ মানে কি? মানে কি তোর তোর দাদুর সঙ্গে আমি স্কুলে পড়েছি, তোর বাবাকে কোলে করে স্কুলে পৌঁছে দিচ্ছি নাকি? হ্যাঁ, সৌমিত্র চ্যাটার্জিকে খান ধরে বলেছি এরকম অভিনয় করতে হয় নাকি? আরে আমি বলতে চেয়েছি, তুমি এখনো পর্যন্ত তো এত ছবি করেছো, 3-3.5 হবে, হ্যাঁ তো এতদিনের সিনিয়র আর্টিস্ট। ছাতা পরিষ্কার করো না, আমাদের সব সিনিয়র, অনামিকাদি সিনিয়র, পার্থ সিনিয়র, আমি সিনিয়র, সব সিনিয়র। অত ইংরেজি বলে বয়োজ্যেষ্ঠ বলার কি হলো? আমি ইংরেজিতে বললাম? বয়োজ্যেষ্ঠ কবে থেকে ইংরেজি? ছেড়ে দাও, হারাও। বলছি আমাকে বলে ডেকেছো কেন? বলছি যে আমি ওনাদের বলেছি আমার একটা স্বাদ হয়েছে, এত মানুষ একসঙ্গে। কার বাচ্চা? তোমার হিরো। হিরো? তো হিরোর বাচ্চা তো বুঝতে চাইছো না কেন? আমি হিরোর জন্য সব করতে পারি। হিরোর জন্য সব, অ্যাকশন, বুঝেছি। সব মানে সব সব সব। হিরোর জন্য সব করতে পারো তো? তাহলে আমাকে হিরো ভাবো। পেট নিয়ে? হ্যাঁ, ধরে নাও আমি এখন প্রসেনজিৎ। কি? ফিলিংস এসছে প্রসেনজিতের? না, উল্টো একটা প্রশ্ন এসছে। কি প্রশ্ন? মানে তুমি তো আমাদের ইন্ডাস্ট্রির এতদিনের না মানে সিনিয়র আর্টিস্ট, এখনো চুলটা অরিজিনাল। তোর বাবারটা অরিজিনাল, বাড়ি গিয়ে দেখবি। ফিলিংস এসছে কি না? বললাম তো না। আসেনি? তোমার ফিলিংস আনার জন্য একটা হেভি কাণ্ড করছি। হ্যাঁ, তুমি একটু টুকটুক করে ওখানে যাও, ওই চেয়ারটার সামনে যাও। এই দেখো, তোমার ফিলিংস আনার জন্য ভালো করে আমাকে ফলো করো। আমি এই কোণ থেকে ওই কোণ পর্যন্ত হেঁটে যাবো, মনে হয় প্রসেনজিৎ হেঁটে যাচ্ছে। ওখানে গিয়ে কথা বলবো, মনে হয় প্রসেনজিৎ কথা বলছে। এই ওটাকে সরাতো, এই সব কিছু গানের খাতা খাতা সরা। ওখানে গিয়ে কথা বলবো, দেখো মনে হয় প্রসেনজিৎ কথা বলছে। দেখো দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো। এই বুড়ি একটু ভেতরে যাও। এই দেখো প্রসেনজিৎ যাচ্ছে, দেখো। হ্যাঁ বলো। আই লাভ ইউ। এমা, আমি লেবু খাই না। রেশমি। হ্যাঁ বলো। আই লাভ ইউ। বললাম তো আমি লেবু খাই না। এই হারামজাদি এদিকে। এইটা কি হলো? কোনটা? এক মিনিট, এটা কি হলো? কোনটা? প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রায় 330তম ছবি চলছে, সেটার কোন ছবিতে
কোন হিরোইন কিরকম জঘন্য ভাবে ডাকে? এটা প্রসেনজিৎ ডাকলে সুমিত গাঙ্গুলি ডাকলো। এই মাত্র তো প্রসেনজিৎ হলো। তো প্রসেনজিৎ হয়তো তোমাকে বললাম আই লাভ ইউ। আমিও তো বললাম লেবু খাবো না, লেবু খাবো না। ওই, কে? হিরোরা মিষ্টি করে হিরোইনদের কি সুন্দর বলে না আই লাভ ইউ। ওটা আই লাভ ইউ না, ওটা কি? ওটা আই লাভ ইউ। আই লাভ ইউ টু। ঠিক আছে, আওয়াজ ফুল আওয়াজ চাই জোরে। Yes! এটা চিটিং। আই লাভ ইউ তুমি বলেছো, আমি আই লাভ ইউ টু বলেছি, গান গাও, হিরোইন হয়ে গেছি, ব্যাস মিটে গেছে। কোনো কথা হবে না, গাও। এটা কি হলো? গাও মানে গাও। জানি না। কি জানো না? গান। কি গান জানো না? কোনো গানই জানি না, কি গান কেন? আমি বিশ্বাস করি না, সমস্ত হিরোইনরা মঞ্চে আসে ভালো চিন্তা বলেই গান গায়। আমি বলছি আমি জানি না। আমি বিশ্বাস করি না। এই তোমার চুল গোপ দাড়ি দিবি। ভাই! আই চলে যাবে। আমারটা ছোট, তোর বাবা কি নিজের চলে দিবি খা। তুমি গান জানো না তো? বলছি সারা গান আজকে আমি গাইবো মানে গাইবো, এত লোক আমি ছাড়বো না। আমার স্বাদ আমি পূরণ করবোই। গান আমিও গান জানি না, তুমিও গান জানো না। আমি সারা কুত্তার গলায় গাইবো, তুমি কুত্তির গলায় গাও। হ্যাঁ, বৌদিরা, দাদারা, ভাইয়েরা, বন্ধুরা, তোমরা সব কুকুরের ডাক শুনবে? হ্যাঁ শুনবে। তাহলে ওনাকে বলো আমার একটা শর্ত আছে। যে কোনো শর্তে মেরেছি, গাও মানে এত ইজি নয়, গাও মানে গাও। এত সোজা নয়। হ্যাঁ বলো কি শর্ত? প্রেমের গান। প্রেমের গান। তুমি নিশ্চয়ই জানো প্রেমের গানে আমাদেরকে কি কি করতে হয়, বা বাকিদেরকেও কি কি করতে হ্যাঁ হয়। সবাই জানে, সেই হিরো হিরোইনকে জড়িয়ে ধরে বুকে মাথা করে আমি দেখেছি। কি হচ্ছে? সময় মুখস্থ করে রেখেছে। হ্যাঁ। যাই হোক, তো ওই প্রেমের গানে ওইগুলো যদি না করা হয় তাহলে তো প্রেমের গানটা প্রেমের গান হবে না। না। তো লাইট জ্বালা।
এলাকার কুকুরগুলো বিশ্বাস করবে না। এই এলাকার গুলি করছে না। তার আগে বলো আজকে কেন অভিজ্ঞতা আছে তুমি? তোমাকে নিয়ে আমি টলিগঞ্জে মুখ দেখাবো কি করে? তুমি এটা স্টেজের উপর কি করলে? সবার তো মান সম্মান ডুবে দিলে, হিরোগুলো সব গলে কি করলে তুমি জানো না? ছি 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 ছি, মুখে তুলখানি লাগিয়ে দিলে গো। প্রেমের দাদা কমিটি নিয়ে আছে, একটু বাথরুম দিন না আগে খুঁজে। ক্যামেরা করছো? থাকবে এখন, থাকবে তো চাই, দর্শক চাইবে প্রোগ্রাম অর্গানাইজ এই ছেড়ে যেও না ওইটা। এই তখন দা নিয়ে যা, রেখে স্ট্যান্ডে বস, স্ট্যান্ডে বসিয়ে দিয়ে আসবি, স্ট্যান্ডে বসিয়ে দিয়ে আসবি। যা রেডি আছে, যা যেটা বলছিস সেটা শোন। স্ট্যান্ডে বস, স্ট্যান্ডে বসা। তোর বর যেখানে খুঁজে তখন তুই যা আসে না কেন বলতো? हटा सावन की घटा, हटा सावन की घटा। মা দুর্গা চলে গেছে, মহিষাসুরকে ছেড়ে গেছে। हटा सावन की घटा, हटा सावन की घटा। সত্তর বছর, 70টা বছর পার হয়ে গেছে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে। বন্ধু মাত্র 10টা মিনিট সময় নেব, একটু ছন্দপতন ঘটাবো। আমি চাই যেরকম এখন শান্ত আছেন, হাত জোর করে অনুরোধ, ঠিক এই শান্তটা থাকবেন। আমি ছন্দপতন ঘটাবো। প্রায় 1 ঘন্টা ধরে চেষ্টা করেছি আপনাদের একটু আনন্দ দেওয়ার, হাসানোর।
এখন না কয়েকটা মনের কথা বলবো, হৃদয়ের কথা। আমি সুমিত গাঙ্গুলি খলনায়কের ভূমিকা অভিনয় করি। এই সমাজের বুকে যারা খারাপ মানুষ তারা কেমন আপনাদের দেখায়, যাতে আপনারা সমাজ সচেতন হতে পারেন, এই মানুষগুলোকে চিনতে পারেন, এই মানুষগুলোর প্রতি আপনার ব্যবস্থা নিতে পারেন। সেই জন্য খলনায়কের ভূমিকা অভিনয় করে আপনাদের দেখাই। কিন্তু আমি বাস্তবে শিল্পী, আমি ছবি আঁকি। খলনায়ক কেমন হয় তার ছবি, কিন্তু বাস্তবে আমি শিল্পী। আমার একটা শিল্পী মন আছে, আমার হৃদয় থেকে রক্ত ঝরে বন্ধু। সেই রক্ত ঝরার 5টা মিনিট দুটো কথা বলবো। এখন এখানে যাদের বয়স 18 থেকে 35 তাদের কাছে হাত জোর করে এটা আমার একটা বার্তা, একটা সন্দেশ। তোমাদের উপরে ভার ভাই, আগামী ভারতবর্ষকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার। সমস্ত ভারতবর্ষের যে কোনো কোণ থেকে আমাদের দায়িত্ব একটুখানি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাওয়ার। আগামী প্রজন্ম যারা আসছে তাদেরকে একটু পথ দেখানোর দায়িত্ব আমাদের। তাই বন্ধু আমি 5টা মিনিট দুটো কথা বলবো, একটু মন দিয়ে শুনবেন। হাত জোর করে বলছি, মা বোনদের কাছে অনুরোধ, আপনাদের বাচ্চারা কাঁদলে একটু চুপ করাবেন আর উঠে চলে যাবেন না প্লিজ, মাত্র 5 মিনিট। একটু হাত জোর করে বলছি, একটু শুনুন কথাগুলো। 70 বছর পার হয়েছে আমাদের ভারতবর্ষটা স্বাধীন হয়েছে। এই ভারতবর্ষকে স্বাধীন করতে গিয়ে হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ তাদের জীবন দিয়ে, তাদের রক্ত দিয়ে এনে দিয়েছিল আমাদের স্বাধীনতা। আজকের দিনে সকালবেলা ঘুম থেকে উঠে আমরা কেউ ভেবে দেখি কত হাজার যুব শক্তি ইংরেজদের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, জীবন দিয়েছিল, রক্ত দিয়েছিল, তার বিনিময়ে ছিল আমাদের সেই স্বপ্নের স্বাধীনতা। 200 বছর লড়াই করেছিল ইংরেজদের সঙ্গে, হাজার হাজার লাখ লাখ তরুণ তরতাজা প্রাণ জীবন দিয়েছে অকাতরে। কেন? আমরা তাদের উত্তরসূরিরা যারা এখন স্বাধীন ভারতবর্ষে আছি, তারা স্বাধীন ভারতবর্ষে বাস করবো। তাই এ কোন ভারতবর্ষ বন্ধু? সামান্য সম্পত্তির লোভে ভাই ভাইয়ের মুখে ছুরি বসায়, বন্ধু বন্ধুকে বিশ্বাস করে না, চরম উচ্ছৃঙ্খল যুব সমাজ। যে যুব সমাজ হাজারে হাজারে লাখে লাখে জীবন দিয়েছিল, সেই যুব সমাজ এখন নেশায় ডুবে যাচ্ছে, মদে ডুবে যাচ্ছে, ড্রাগসে ডুবে যাচ্ছে। এই ভারতবর্ষ এই স্বাধীনতা চেয়েছিল কি সেই সব তরুণ স্বাধীনতা সংগ্রামীরা যারা ভেবেছিল আমরা ভালো থাকবো? ভারতবর্ষের সম্মান আজ বিদেশের মাটিতে বিক্রি হয়। ভারতবর্ষের মাটি থেকে যখনই কোনো সম্মান তৈরি হয় ফিরে আসে না তারা। ভারতবর্ষের বুকে যোগ্য সম্মান দিয়ে ভারতবর্ষের সম্মানের ঠিকানা আজ আমরা দিতে পারি না। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের বিবেক আজ পাগল, প্রত্যেকটি। হাজার হাজার উদাহরণ। ব্যাঙ্গালোরে একটা বাস দুর্ঘটনা হলো, একটা সরকারি বাস একটা মানুষকে ধাক্কা মারলো, ছিটকে পড়লো, সে ফুটপাতে মাথা ফেটে গেল। চিৎকার করে লোকটা বলছে, আমাকে হাসপাতালে পৌঁছে দাও, আমাকে হাসপাতালে পৌঁছে দাও। 15-20 দিন, 1 মাস আগের ঘটনা। প্রায় 100 লোক মোবাইলে ছবি তুলছে তার, একটা লোক তাকে তুলে হাসপাতালে পৌঁছলো না। লোকটা ছটফট করতে করতে চোখের সামনে মরে গেল। এরকম বহু ঘটনা সারা ভারতবর্ষের বুকে প্রত্যেক দিন বিবেকহীনতার ঘটে চলেছে। একটা উদাহরণ দিচ্ছি, প্রশ্ন করুন আপনার চেতনাকে, আপনার বিবেককে। আমি ঠিক বলছি না ভুল বলছি? ধরুন আপনার কোনো আত্মীয়র বিয়ে, আপনি আপনার বাড়ি থেকে 50-60 কিলোমিটার দূরে গেছেন একটা গাড়ি করে। গাড়িতে আপনার সঙ্গে গেছেন আপনার মা, আপনার বাবা, আপনার স্ত্রী, আপনার মেয়ে, আপনার বোন। 50-60 কিলোমিটার দূরে গেছেন আত্মীয়র বিয়ে বলে কথা বন্ধু, একটু রাত হয়ে গেছে, মাঝরাত, গাড়ি করে ফিরছে। শুনশান রাস্তা, হঠাৎ হেডলাইটের আলো দেখলেন 5-6 জন নরখাদক দুষ্কৃতী, যাদের দিনের আলোয় চেনা যায় না, মুখোশ পরে থাকে। তাদের মধ্যে 5-6 জন কোন রেল লাইনের ধারের বস্তি থেকে, কোন ঝুপড়ি থেকে, যাদের ঘরে থাকে না কোলাপসেবল গেট, সেই ঝুপড়ি থেকে দরজা ভেঙে পিস্তল ঠেকিয়ে চাকু ঠেকিয়ে একটা 15-16 বছরের ফুলের মতো মেয়েকে তুলে নিয়ে এসছে। তাকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে রাস্তা পার করে ফাঁকা মাঠের দিকে। মেয়েটা আতঙ্কে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, কে কোথায় আছো, আমাকে বাঁচাও। গাড়ি থামাবেন বন্ধু, আপনার গাড়ি থামিয়ে ওই 15-16 বছরের ফুলের মতো মেয়েটাকে বাঁচানোর জন্য আপনার গাড়িতে উপস্থিত সমস্ত শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বেন কি ওই 5-6 জন দুষ্কৃতীর উপর? আপনার মা, আপনার পিস্তল আছে, কিন্তু বন্ধু আপনার বিবেকের কোনো কোণ থেকে কি কেউ বলে না? আর মাত্র 8 ঘন্টা 45 মিনিট, 1 ঘন্টার মধ্যে ওই 5-6 জনে মিলে ওই ফুলের মতো 15-16 বছর মেয়েটার শরীরটাকে ছিঁড়ে টুকরো টুকরো করে খেয়ে ফেলবে ওই নরখাদকের দল। তারপর তার অস্থিটাকে ফেলে রেখে চলে যাবে নিথর দেহটাকে। পরদিন সকালে একটা অ্যাম্বুলেন্স আসবে, পুলিশের জিপ আসবে, তাকে তুলে নিয়ে চলে যাবে, তার পোস্টমর্টেম হবে, তার বাড়িতে হাউ হাউ করে কাঁদবে। একটা ছোট্ট খবর বেরোবে, ধর্ষণ করে খুন, প্রতিনিয়ত দেখতে পাই। খবরের কাগজের পাতায় চোখ রাখুন, দূরদর্শনের পর্দায় চোখ রাখুন, প্রত্যেক দিন আমাদের ঘরের বোন লজ্জাহানি করা হচ্ছে। ভারতবর্ষের কোনো না কোনো কোণে পরিসংখ্যান বলছে প্রতি 58 মিনিটে একটা। আর লজ্জারা
গলায় দড়ি দিয়ে, বিষ খেয়ে, গলায় আগুন দিয়ে, রেলে গলা দিয়ে প্রত্যেক দিন আত্মহত্যা করছে। শিয়ালদা স্টেশনের 9 প্ল্যাটফর্মে গেছেন কখনো বন্ধু? দেখবেন হাজারে হাজারে লাখে লাখে জীবন দিয়েছিলেন, সম্মান বিদেশে, বিবেক পাগল, লজ্জা আত্মহত্যা করেছে আর মনুষ্যত্ব বা ভিখিরি। কোন ভারতবর্ষ বন্ধু? নেতারা সেদিনও ছিলেন, নেতারা আজও আছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, মাস্টারদা সূর্য সেন, বিনয় বাদল, দীনেশ, শ্রী অরবিন্দ, বাল গঙ্গাধর তিলক, হাজার হাজার নেতা অকাতরে জীবন দিয়েছেন, এনে দিয়েছেন আমাদের স্বপ্নের স্বাধীনতা। আজকের নেতাদের কথা নাই বা বললাম, তখনকার দিনের নেতাদের দেখে, তখনকার দিনের সুজলা সুফলা ভারতবর্ষকে দেখে বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় লিখে গিয়েছিলেন, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। আর আজ যদি বিপ্লবী কবি নাট্যকার দ্বিজেন্দ্রলাল রায় বেঁচে থাকতেন, তাহলে এই ভারতবর্ষের কুৎসিত, নির্মম, নিষ্ঠুর রূপটাকে দেখে, আজকের মদে ডুবে যাওয়া উচ্ছৃঙ্খল যুব সমাজকে দেখে, আজকের রাজনৈতিক নেতাদের দেখে হয়তো লিখতেন বন্ধু, হয়তো লিখতেন, গোলা বারুদার বোমায় ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশে এক সকল দেশের সেরা। রাজনীতিতে তৈরি সে দেশ, দুর্নীতিতে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তো তুমি। বলতে মাগো লজ্জা করে, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। গাইতে পারি না এই গান, গাই না। কখনো গাই কি কোনো ভারতবাসী গায়? সকালবেলা ঘুম থেকে উঠে কোনো অনুষ্ঠানে কখনো আমরা কোনো শিল্পীকে বলি এই গানটা গাও? গাই না। এই গানটা বাজানো হয়
সো আর কোনো কথা নয়, আমরা প্রোগ্রামের প্রায় অনেকটা দূর এগিয়ে গেছি আমরা। এদিকে তাকাও। আস্তে আস্তে পায়ে পায়ে পথ চলতে চলতে নাচ দেখলাম, গান দেখলাম, অভিনেতা দেখলাম, খলনায়ক দেখলাম। হ্যালো চেক। সো মঞ্চে আসছে মিস মিঠু। ঠিক আছে, ডাইরেক্ট গানে চলে যাচ্ছে। হ্যালো চেক। হ্যালো চেক। তো সময় বেশি নেই, অনুষ্ঠান শেষের দিকে। আমি চাইবো একটা ফাটাফাটি নাচের গান গাইছি, আর চাইবো না গানের তালে তালে সবার হাততালি, তাই তো পাবো তো? তো চলো একটা সিঙ্গেল গান গাওয়ার পর আমি ডুয়েট গানের জন্য রাজকুমার তাকে ডেকে নেব। তো প্রথমে আমি একটা সিঙ্গেল গান গাইছি। এদিক থেকে
ইউ। আর পরবর্তী শিল্পী আসছে। হ্যালো রাজ 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 অনেক টাইমের পরে একটা শিল্পী অনেকক্ষণ ধরে বসে আছে। রকি সিঙ্গারের গাওয়া একটি গান গিয়ে তিনি ডুয়েট গাইবে। হ্যাঁ, রকি সিঙ্গারকে আমি বলছি একটি নাচের গান গাও। দিচ্ছি, নামটা কি? মোহাম্মদ। मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो, मुझको पीना है पीने दो, मुझको जीना है जीने दो। तुम तो मेरे हो, मेरे हो
मुझको जीना है जीने दो पानी जैसा है हमारा खून और तुम्हारा खून है गुलाम ये भला हुआ अपने शराब वरना कैसे दिन गुजरने तुम अमीर हो खुश नसीब हो मैं गरीब हूँ बदनसीब हूँ बीबी के जख्म अपने सीने को मुझको ये दीवाना